বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বাবিলকে দেখতে তার কেবিনে আসে। মাকে দেখেই বাবিল অঝরে কাঁদতে থাকে। বাবিল তার মাকে কিছু বলতে চাইলেই কৃষাণু বলে, এখন কোনো কথা নয়, এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না, নিজেকে সামলাও বাবিল, তোমার মা এখানে আছেন, পরিবারের প্রত্যেকে বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এরপরেই কৃষাণু কমলিনীকে বলে, আন্টি আপনিও প্লিজ কাঁদবেন না, আপনি নিজেকে সামলান, এই মুহূর্তে বাবিলের রেস্টের প্রয়োজন, ওকে উত্তেজিত করবেন না, ওকে কথা বলাবেন না। কমলিনী কৃষাণু ওখান থেকে চলে যায় আর বাবিলের চোখে টপটপ করে জল ঝরতে থাকে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বাবিল। বাবিলের চোখ মিটিলকেই খুঁজছে, কিন্তু মিটিল তো অভিমান করে দূরে সরে আছে। মিটিল কিছুতেই বাবিলের কাছে আসবে না। এদিকে দেখানো হয় মামি, সে কিনা কোয়েলের কান ভাঙাতে কোয়েলকে একটুখানি দূরে টেনে নিয়ে গেছে। মামি কোয়েলকে বলে, আহারে, পরিবারের লোকজন তোমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করছে, কি আর বলবো বলো, এরা এরকমই। তখনই কোয়েল বলে, আপনি হঠাৎ আমাকে এইসব কথা কেন বলছেন? দেখুন, ওনারা আমার সাথে যে ব্যবহার করছেন এটা স্বাভাবিক। ওনারা মনে করেন আমি আর বাবিল দোষ করেছি, যদিও আমি সেটা ভাবি না, আমি নিজেকে দোষী মনে করি না, সেটা আমার ব্যাপার। কিন্তু ওনারা এখন আমাদের দোষী ভাবছেন তাই কথাগুলো শোনাচ্ছেন। আমি পুরো বিষয়টা সামলে নিতে পারবো। আপনি এমন কোনো কথা বলবেন না যাতে এই পরিবারের লোকজন সম্পর্কে আমার মধ্যে অন্যরকম কোনো ইমপ্রেশন তৈরি হয়। তখনই মামি বলে, আমি বুঝতে পারছি তুমি খুব ভালো মেয়ে, তাই তো এই কথাগুলো এভাবে বলছো। আর ওদিকে মিটিল দেখো, মিটিল তো একাই সবটা কন্ট্রোল করতে চাইছে। মিটিলই ঠিক করছে বাবিলের সাথে কে দেখা করবে কে করবে না। মিটিল না এমনই, সবসময় সবার মাথার ওপরে ছুরি ঘোরাতে থাকে। শোনো কোয়েল, তোমায় একটা কথা বলি, বিয়ের পরে তোমার সর্বপ্রথম কাজ হলো মিটিলের ওই বাড়িতে যাওয়া বন্ধ করা। কারণ মিটিলকে যদি বাড়িতে তুমি অ্যালাউ করো তো তোমাদের সংসার জীবনও বিষিয়ে তুলবে, বারবার তোমার আর বাবিলের মধ্যে চলে আসবে, তোমাদের সংসারে অশান্তির সৃষ্টি করবে। তাই মিটিলকে ওই বাড়ি থেকে আগে তাড়াবে। কোয়েল বলে, শুনুন, আমার জীবনের ভালো মন্দ আমি জানি, কাকে বিশ্বাস করব কাকে করব না সেটা আমি খুব ভালো করেই জানি। আর মিটিল আমার জীবনে খুব ভালো একজন বন্ধু। হ্যাঁ, যদিও ওর সাথে আমার একদিনেরই কথা হয়েছিল, সে একদিনেই আমি বুঝেছি মিটিল কতটা ভালো। আর তাই আপনাকে বলছি, আমার জীবনের ব্যাপারে এইসব কথা বলবেন না। আমার নিজের জীবন তো, আমার নিজের জীবনের সমস্যা আমি সামলে নিতে পারবো। এই বললে কোয়েল মিটিলের কাছে আসে। অন্যদিকে মামির চোখ মুখ শুকিয়ে যায়। মামি ভেবেছিল কোয়েলকে নিজের দলে টেনে নেবে, কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হলো না। অন্যদিকে কমলিনীর মা কমলিনীর বাবাকে বলে, আচ্ছা বৌমা, ওই কোয়েল মেয়েটাকে কি বললো বলো তো? কমলিনীর বাবা বলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমিও সেখানেই দাঁড়িয়ে আছি, কি করে বুঝবো কি বলছে? তখনই কমলিনীর মা বলে, এতক্ষণ মিটিলের সাথে ফুসফুস করছিল, আর এইবার কোয়েলকে আড়ালে ডেকে নিয়ে ওর সাথে ফুসফুস করছে। বৌমা যে কী চাইছে সত্যিই আমি জানি না। তখনই কমলিনীর কাকামণি মিটিলকে বলে, মিটিল, তুমি এখানে থাকবে তো নাকি? এরপরে তুমি তো দেখা করতে যাবে। মিটিল বলে, না, আমি এখন দেখা করতে যাব না। তাছাড়া আমি তো শুনলাম বাবিল এখন ঠিক হয়েছে, আর বাকি তথ্যগুলো না হয় তোমাদের কারোর থেকে জেনে নেব। এখন আমি আসছি। আর কোয়েল, তোমাকে বলছি তুমি এখানে থেকো, তোমার কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমায় বলবে। কুর্চি তখন মিটিলকে বলে, সত্যিই মিটিল, তুই খুব বোকামে রে, খুব বোকামে। মিটিল তখন কুর্চিকে বলে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে শুধু যে চালাক মেয়ের প্রয়োজন তা তো নয়, আমার মতো বোকা মেয়েরও প্রয়োজন আছে পিসিমণি। যাই হোক কোয়েল, ওই যে বললাম, কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে জানিও, আমি আসছি। এই বলে বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় মিটিল। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কৃষাণু আর মিঠি দুজনে কোর্টরুমে বসে আছে। বিচারক এখনো আসেনি। মিঠি ভীষণ নার্ভাস। কৃষাণু মিঠির হাত ধরে, মিঠির মনে সাহস জোগাতে চেষ্টা করে। কৃষাণু মিঠিকে বলে, মিঠি ভয় পেও না, দেখো বিচার তোমার পক্ষেই হবে। মিঠি বলে, তবু আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। কৃষাণু বলে, আমি তো আছি। এরপরেই মিঠি বলে, আচ্ছা তুমি যে বললে তোমার পরিবারের সবাই আমার ব্যাপারে সবটা জানে, সত্যিই কি ওনারা সবটা জানেন? কৃষাণু বলে, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? মিঠি বলে, না মানে। কৃষাণু বলে, তুমি আমার পরিবারের লোকজনদের সাথে কথা বললেই বুঝতে পারবে ওরা কেমন। মিঠি বলে, মাঝে মাঝে মনে হচ্ছে ওনারা তো আমার চাইতেও ভালো কাউকে ডিজার্ভ করে। তখনই কৃষাণু বলে, তোমার কাছে ভালোর সংজ্ঞা কী মিঠি? না মানে ভালো বলতে তুমি কি বোঝো? মিঠি তখন চুপ করে থাকে। কৃষাণু মিঠিকে বলে, মিঠি,
আমার জীবন ধন্য তোমার মতন একজনকে নিজের জীবনে পেয়েছি বলে। কৃষাণুর কথা প্রতিনিয়ত মিঠির মনে শক্তি যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে। কৃষাণুর মতন একজন মানুষ মিঠির পাশে আছে বলেই হয়তো এই কঠিন পরিস্থিতি এত সহজে সামাল দিতে পারল মিঠি। অন্যদিকে দেখানো হয় কমলিনী স্বতন্ত্রকে বলে, বিচারক তো এখনও এলেন না, বুঝতে পারছি না উনি কখন আসবেন। রায় কি আমার মেয়ের পক্ষে হবে? স্বতন্ত্র বলে, এতটা চিন্তা কেন করছো? তোমার মনে নেই আগের দিনে কি হয়েছিল? বিচারক নিজে বলেছিলেন সমাজে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তিনি সবাইকে উপযুক্ত শাস্তি দেবেন। তিনি তো মিঠির কথা শুনেই এই কথাটা বলেছিলেন, আর প্রত্যেকটা কথা তুমি ভুলে গেলে? কমলিনী বলে, আমি কোনো কিছুই ভুলিনি গো, আমার সব কিছুই মনে আছে। কি বলতো, আমার মেয়েটার মনে যে কতটা কষ্ট সেদিনে আমি সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আমি অনুমান করতে পেরেছিলাম আমার মেয়েটার মনে খুব কষ্ট, খুব যন্ত্রণা, কিন্তু সেদিন আরও বেশি করে বুঝতে পেরেছিলাম আমার মেয়ে এত অল্প বয়সে কত কি সহ্য করে যাচ্ছে। কুর্চি তখন অয়নদীপের কথা বলেই, বিচারকের যেমন দেখা নেই ঠিক তেমনি অয়নদীপেরও দেখা নেই। অয়নদীপ কি পারতো না পরিবারের সবার সাথে এসে কথা বলতে, সবাইকে একটুখানি ধারণা দিতে যে বিচার কার পক্ষে হবে? তখনই স্বতন্ত্র বলে, অয়নদীপ সেটা কি করে জানবে বলো? এটা তো পুরোটাই বিচারকের সিদ্ধান্ত। বিচারক নিজেই তার কথাগুলো একটি কাগজে লিখবেন, তারপরে সেটিকে টাইপ করবেন, আর তারপরেই সেটি একটি খামে ভরে কোর্টরুমে আসবেন। এইসব ব্যাপার তো অয়নদীপের জানার কথা নয়। অন্যদিকে দেখানো হয় বুবলাই বর্ষাকে নিয়ে আদালতে এসেছে। তখনই কমলিনী বলে, এ কি তুমি এখানে? তোমার পায়ে তো চোট পেয়েছিলে। বর্ষা বলে, হ্যাঁ মামনি, তবুও আজ এখানে এলাম। কি বলতো, বিচার যদি মিঠির পক্ষে হয় তো আজকের দিনটা তো আমাদের জন্য ভীষণ ভালো একটা দিন, সেলিব্রেট করার মতন দিন, সেজন্যই এসেছি। কমলিনী বলে, ঠিক আছে ওইদিকে বসো। স্বতন্ত্র বুবলাইদের একটুখানি দূরে বসতে বলে। কুর্চি বলে, কি মতলব বলো তো, হঠাৎ এত ভালো ভালো কথা বলছে, এবার কি বাড়িতে ঢোকার প্ল্যান করছে নাকি? কমলিনী বলে, বুবলাইকে দেখে তো সেটাই মনে হচ্ছে, কি আর বলবো বলো, দিন শেষে তো ওরা স্বামী স্ত্রী। যদি ওরা একে অপরকে নিয়ে ভালো থাকতে পারে, আমাদের তো কখনোই ওদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি ছিল না। আমি শুধু চাই ওরা ভালো থাকুক, শান্তিতে থাকুক। তাছাড়া এত বড় জীবন, ডিভোর্সই তো আর সমাধান নয় বলো। তাছাড়া বুবলাই যদি মনে করে সে বর্ষার সাথেই সংসার করবে, আমার তো আপত্তি করার কোনো মানে নেই। আর বর্ষার কথা বললে বলবো, যদি মেয়েটার ডিভোর্স হয়ে যায় এই সমাজ তো মেয়েটার দিকেও আঙ্গুল তুলবে, তাকেও জীবনের কঠিন সময় পার করতে হবে। তাই ওরা ভালো থাকুক, একসাথে থাকুক, এটা আমিও চাই। স্বতন্ত্র বলে, তবে হ্যাঁ, ওরা যদি কোনোভাবে তোমাকে ইনসাল্ট করে তো আমি ওদেরকে আলাদা থাকতে বলবো, সম্পর্কটা ভালো থাকবে কিন্তু ওরা আলাদা সংসার করবে, ব্যাস। তখনই কুর্চি বলে, আমার মনে হয় প্রথম থেকেই সেটা করলেই ভালো হবে নতুনদা, নইলে এই বর্ষা কখনোই আমার বৌদি ভাইকে ভালো থাকতে দেবে না। তখনই স্বতন্ত্র বলে, দেখছি কি করা যায়। এরই মাঝে কোর্টরুমে অয়নদীপ চলে আসে। কিছু সময় পরেই বিচারকও উপস্থিত হন, আর এরপরেই পুলিশ অপরাধীদেরও নিয়ে আসে। ক্রিমিনালদের মা বাবা, তাদের পরিবার সবাই কান্নাকাটি করছে। কুর্চি তখন কমলিনীকে বলে, দেখো বৌদিভাই, ওরাই মনে হয় এই ক্রিমিনালগুলোর পরিবার, কান্নাকাটি করছে। কমলিনী বলে, কি আর বলবো বলো, কোনো পরিবারই তো চায় না তাদের সন্তান এমন হোক, কোনো মাই তার সন্তানকে খারাপ পথে চালনা করতে চায় না। অন্যদিকে ক্রিমিনালদের দিকে তাকিয়ে কুর্চি বলে, কিন্তু ওদের মুখে দেখো একটু অনুতাপ নেই, একটু ভয় নেই। এদিকে মিঠুও বেশ নার্ভাস ফিল করছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।